ক্লাস 11-এর ছেলেদেরকে স্বাগত জানিয়ে আজ বায়োলজি ক্লাস শুরু করছি। আজ যে অংশটা তোমাদেরকে বুঝিয়ে দেব সেই অংশটা ইউনিট 1-এর দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ সামগ্রিকভাবে ক্লাস 11-এ যে 20টি চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে তার মধ্যে দ্বিতীয় চ্যাপ্টারটা আজ আমি শুরু করব। খুব ছোট চ্যাপ্টার, বোর্ডের দিকে তাকিয়ে দেখো। চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স, এটা ক্লাস 9-এ এককালে তোমরা কিছুটা পড়ে এসেছিলে, সেটা 11-এ এসে আবার একটু বিস্তারিত ভাবে পড়তে হবে। আমি তোমাদেরকে বলবো যে অংশগুলো আমি এখানে লিখে রেখে দিয়েছি, ঝটপট তোমরা তোমাদের খাতাতে পয়েন্টসগুলো লিখে নাও। আমি এক এক করে অংশগুলো আলোচনা করে দেব। তা প্রথমেই দেখো 1 নম্বরে লিখেছি ট্যাক্সোনমির সংজ্ঞা এবং তার ব্যাখ্যা, অর্থাৎ ট্যাক্সোনমি কাকে বলে এবং ট্যাক্সোনমি সংক্রান্ত বিষয়ে কিছুটা ব্যাখ্যা। এরপরে 2-এ দেখো লেখা আছে ট্যাক্সোনমির উদ্দেশ্য বা গুরুত্ব কি, ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা কি, অর্থাৎ ট্যাক্সোনমি আমরা কেন পড়ব, এটা কেন পড়া দরকার। 3 নম্বর সিস্টেমেটিক্স কাকে বলে, একটু জানতে হবে। সিস্টেমেটিক্স ট্যাক্সোনমির সঙ্গে খুবই সম্পর্কিত, বিশেষ করে শ্রেণীবিন্যাস বলে যে অংশটা ট্যাক্সোনমির মধ্যে রয়েছে তার সাথে খুব যুক্ত, আমি আলোচনা করব। শ্রেণীবিন্যাস কাকে বলে তোমাদের ভালো করে জানতে হবে এবং এই শ্রেণীবিন্যাসের এককগুলো কি কি সেটাও তোমাদের ভালো করে জানতে হবে। নেক্সট, লিনিয়ান হায়ারার্কি বা ক্যারোলাস লিনিয়াস নামক যে সুইডেনের বিজ্ঞানী ছিলেন, ইনি দ্বিপদ নামকরণের জনক। এই সুইডেনের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস জীবের দ্বিপদ নামকরণ পদ্ধতি এর নিয়ম নীতিগুলি আলোচনা করেছিলেন। সেই দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার বিষয়টা তোমাদের ভালো করে জানতে হবে, এটা নামকরণের সাথে রিলেটেড। দ্বিপদ নামকরণের কতগুলো রুলস এবং রেগুলেশন রয়েছে, অর্থাৎ কি কি নিয়ম ফলো করতে হয় দ্বিপদ নামকরণ লিখতে গেলে সেটা তোমাদের জানতে হবে। তো আজকে প্রথমেই চলে আসি ট্যাক্সোনমি এর সংজ্ঞা। ট্যাক্সোনমি কাকে বলে? এই ট্যাক্সোনমি দুটো গ্রিক শব্দ থেকে জীবন বিজ্ঞানে তৈরি করা হয়েছে। একটার নাম হচ্ছে ট্যাক্সিস, ট্যাক্সিস, যার অর্থ হলো বিন্যাস বা অ্যারেঞ্জমেন্ট, যার অর্থ হচ্ছে বিন্যাস। আর একটা গ্রিক শব্দ নোমস, NOMOS, নোমস মানে বিধি, বিন্যাস বিধি। ট্যাক্সিস এবং নোমস নামক দুটো গ্রিক শব্দ থেকে ট্যাক্সোনমি শব্দটা তৈরি হয়েছে। সুইডিশ বিজ্ঞানী A.P. দ্য ক্যান্ডল, কি বললাম? সুইডিশ বিজ্ঞানী A.P. দ্য ক্যান্ডল, শুধু ক্যান্ডল বললেও হবে, দি ক্যান্ডল বললেও হবে। ক্যান্ডল বলতে জীবন বিজ্ঞানে ওই একজন ব্যক্তিকেই বোঝানো হয়। উনি নামকরা ট্যাক্সোনমিস্ট ছিলেন, সুইডেনের বিজ্ঞানী।
অগাস্টিন, পি দ্য ক্যান্ডল। এই ক্যান্ডল হচ্ছে ট্যাক্সনমি নামক শব্দটি বিজ্ঞানে প্রথম চালু করেছিলেন। আর ট্যাক্সনমির জনক হলেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। গুলিয়ে ফেলবে না তোমরা, দুটো জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ট্যাক্সোনমি শব্দটি কে কত সালে জীবন বিজ্ঞানে চালু করেছিলেন, আমার একটা প্রশ্ন হতে পারে। কে চালু করেছিলেন বললে কিন্তু হয়ে যাবে বিজ্ঞানী ক্যান্ডলের নাম। আর ট্যাক্সোনমির যদি জনক শব্দটা ব্যবহার করা হয়, ফাদার অফ ট্যাক্সোনমি, তাহলে কিন্তু সুইডেনের বিজ্ঞানী বা সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। জিনিস মানে প্রশ্ন দুটো কিন্তু অনেকটা রিলেটেড হলেও উত্তর আলাদা হবে। এবার চলে যাই ট্যাক্সোনমি আমরা কাকে বলবো। হোয়াট ইজ ট্যাক্সোনমি? ডেফিনেশন অফ ট্যাক্সোনমি: জীববিদ্যার যে শাখাতে জীবের নামকরণ, জীবের শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে বলা হবে ট্যাক্সোনমি। আবার বলছি, জীববিদ্যার যে শাখাতে জীবের শনাক্তকরণ, দ্যাট ইজ আইডেন্টিফিকেশন, নামকরণ অর্থাৎ নোমেনক্লেচার, এবং শ্রেণীবিন্যাস পদ্ধতি অর্থাৎ ক্লাসিফিকেশন, এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেই শাখাকে বলা হবে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। এবার চলে আসি এই দ্বিতীয় অংশ। দেখো বোর্ডের দিকে তাকিয়ে দেখো, দ্বিতীয় অংশ আজকে 2 নম্বর পয়েন্ট, ট্যাক্সোনমির উদ্দেশ্য কি, অর্থাৎ ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা কি। বিন্যাস বিধি ব্যাপারটা যে আমরা পড়ছি, কেন আমরা পড়ব, বিন্যাস বিধির গুরুত্বটা কি, গুরুত্বের মধ্যে অন্তত 3টে থেকে 5টা পয়েন্টস তোমরা মাথায় রাখার চেষ্টা করবে। বিন্যাস বিধির বা ট্যাক্সোনমির গুরুত্ব 3টে থেকে 5টা পয়েন্টস মনে রাখার চেষ্টা করবে। যেমন ট্যাক্সোনমির জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা জীবকে অতি সহজেই আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ শনাক্তকরণ ট্যাক্সোনমির একটা প্রধান উদ্দেশ্য। ট্যাক্সোনমির জ্ঞান যদি থাকে তাহলে কোনো একটি জীবকে আমরা অতি সহজেই চিনে নিতে পারি। 2 নম্বর, নামকরণ। ট্যাক্সোনমির জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা জীবকে একটি নির্দিষ্ট নামে অন্তর্ভুক্ত করতে পারি, নোমেনক্লেচার, অর্থাৎ তার একটা নির্দিষ্ট নাম দিতে পারি। এটাও ট্যাক্সোনমির একটা উল্লেখযোগ্য উদ্দেশ্য বা গুরুত্ব। আরেকটা প্রয়োজনীয়তা, ট্যাক্সোনমির জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা জীবকে মানে শ্রেণী বিন্যাসের অন্তর্গত করতে পারি। শ্রেণীবিন্যাসের অন্তর্গত অর্থাৎ শ্রেণীবিন্যাস সংক্রান্ত বিষয়ে আমরা ধ্যান ধারণা পেয়ে থাকি। এই অগণিত উদ্ভিদ এবং প্রাণী আমাদের এই জীবজগতে রয়েছে, তাদের সম্পর্কে ধ্যান ধারণা ট্যাক্সোনমির জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা পেতে পারি। আবার যে অভিব্যক্তি, ইভলিউশন বা বিবর্তন, এই বিবর্তনের ধারা বা অভিব্যক্তির ধারা ট্যাক্সোনমির জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা জানতে পারি। আরো অনেক পয়েন্টস হতে পারে যে আমাদের এই পৃথিবীতে যে বিভিন্ন দেশে অসংখ্য ভেষজ উদ্ভিদ রয়েছে, সেই ভেষজ উদ্ভিদগুলোর প্রকৃতি কি টাইপের, তাদের ভেষজ গুণগুলো কি কি, তারা কোন শ্রেণীর উদ্ভিদ, কোন প্রজাতির উদ্ভিদ, কোন গণভুক্ত উদ্ভিদ, এগুলো কিন্তু আমরা সব ট্যাক্সোনমির জ্ঞান থেকে পেয়ে থাকি। তাহলে ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা উদ্দেশ্য 2 নম্বর পয়েন্টস এখানে লেখা ছিল, এটা তোমাদের আলোচনা করে দিলাম, তোমরা একটু ভালো করে দেখে নেবে। নেক্সট চলে আসবে সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স সিস্টেমেটিক্স হচ্ছে খুব সংক্ষেপে বলা হয় মানে একত্রীকরণ। খুব সংক্ষেপে বলা হয় একত্রীকরণ। এই সিস্টেমেটিক্স এর একটা ডেফিনেশন তোমাদের জানতে হবে। তা জীবের প্রকারভেদ,
বৈচিত্র্য এবং তাদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বিষয়টা তৈরি হয়েছে তাকে সিস্টেমেটিক্স বলা হয়। দেখো, জীবের বৈচিত্র্য, প্রকারভেদ এবং তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্কগুলো রয়েছে সেগুলো নিয়ে যে অংশটা, ট্যাক্সোনমির যে অংশটা, জীববিদ্যার যে অংশটা, তাকে আমরা সিস্টেমেটিক্স বলছি। সিস্টেমেটিক্সে জীবের প্রকারভেদ আসবে, জীবের বৈচিত্র্য সংক্রান্ত ব্যাপারে আসবে এবং জীবের পারস্পরিক সম্পর্ক, দ্যাট ইজ ক্লাসিফিকেশন ব্যাপারটা এসে যাবে। এই সিস্টেমেটিক্স, আমাদের চ্যাপ্টারটার নামই হচ্ছে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স। ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর মধ্যে পার্থক্য একটু জেনে রেখে দেওয়া খুব ভালো। ট্যাক্সোনমিতে আমরা তিনটে বিষয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা তিনটে বিষয় উল্লেখ করে থাকি। এক হচ্ছে আইডেন্টিফিকেশন, আরেকটাকে বলা হয় নোমেনক্লেচার, আরেকটাকে বলা হয় ক্লাসিফিকেশন। কিন্তু সিস্টেমেটিক্সের ক্ষেত্রে শুধু ক্লাসিফিকেশন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ সিস্টেমেটিক্স ট্যাক্সোনমির যে মূল আলোচ্য বিষয় তার একটির অন্তর্গত বিষয়ের সাথে যুক্ত, যাকে আমরা বলি ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন দেখো, ঠিক তারপরে 4 নম্বর পয়েন্টে লেখা রয়েছে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, উদ্ভিদ এবং প্রাণী জগতের শ্রেণীবিন্যাস তোমাদের বিস্তারিত ভাবে পড়তে হবে। হুইটেকার বলে একজন আমেরিকান বিজ্ঞানী ছিলেন, তিনি আমাদের এই জীবজগৎকে 5টা ডোমেইনে ভাগ করেছেন বা রাজ্যতে ভাগ করেছেন। তোমরা সেটা আগে শুনেছ। তার মধ্যে মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। সেখানে শ্রেণীবিন্যাস শব্দটা বারবার আসে। শ্রেণীবিন্যাস কাকে বলে? শ্রেণীবিন্যাস ট্যাক্সোনমির যে মূল 3টে প্রতিপাদ্য বিষয় তার একটি। এই পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে পরস্পর সম্পর্ক যুক্ত জীবগুলোকে একটা নির্দিষ্ট গোষ্ঠীতে অন্তর্ভুক্তকরণের পদ্ধতি হলো ক্লাসিফিকেশন। পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে একটা নির্দিষ্ট গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার যে পদ্ধতি তাকে বলা হবে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি। এই শ্রেণীবিন্যাসের 3টে পদ্ধতি রয়েছে। একটাকে বলা হয় কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, কৃত্রিম। আর একটাকে বলা হয় প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। আর একটাকে বলা হয় জাতিজনিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। শ্রেণীবিন্যাসের 3টে পদ্ধতি তোমাদের একটু জানতে হবে। কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি এবং জাতিজনিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। তোমাদের যে শ্রেণীবিন্যাস তার মধ্যে এই কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতির সাথে ক্যারোলাস লিনিয়াসের নামটা যুক্ত। বিজ্ঞানী, সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তিনি কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে অনেক কিছু আলাপ আলোচনা করেছিলেন। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতিতে আমরা 2জন বিজ্ঞানীর নাম পাই, খুব উল্লেখযোগ্য, বেন্থাম এবং হুকার।
বেনথাম এবং হুকার প্রবর্তিত শ্রেণীবিন্যাস একটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, জাতিজনিক বা ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। এখানে জীবের অভিব্যক্তি বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়, বিবর্তনের ধারা নিয়ে আলোচনা করা হয়, কিভাবে সরলতম জীব থেকে জটিলতম জীবের আবির্ভাব ঘটেছে সে বিষয় নিয়ে আলোচনা করা হয়। এইটা হচ্ছে সব থেকে আধুনিক পদ্ধতি এবং এই শ্রেণীবিন্যাস পদ্ধতিতে আমরা যে বিজ্ঞানীগুলির নাম পাই তার মধ্যে জন হাসিনসন বলে একজন বিজ্ঞানী ছিলেন, তাকথাজান বলে একজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানী আইসলার বলে একজন বিজ্ঞানী ছিলেন, এংলার বলে একজন বিজ্ঞানী ছিলেন। এংলার, আইসলার, হাচিনসন, তাকথাজান এরা হচ্ছে জাতিজনিক বা ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনের সাথে যুক্ত। শ্রেণীবিন্যাস কাকে বলে, শ্রেণীবিন্যাসের তিনটে পদ্ধতি কি কি সেটাও একটু তোমাদের মনে রাখা দরকার আছে। তার সঙ্গে জাতিজনিক শ্রেণীবিন্যাস পদ্ধতিটা একটু বেশি করে মাথায় রাখবে, কারণ অভিব্যক্তির ধারার উপর নির্ভর করেই কিন্তু আমাদের এই জীবজগতের শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। আমরা যে আধুনিক শ্রেণীবিন্যাসগুলো করি সেখানে সব ইভলিউশনের উপর বেস করে করা হয়েছে। এখন এই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা, এই যে শ্রেণীবিন্যাসটা আমি এখানে লিখেছি এর উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি, উদ্দেশ্য কি, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বা তাৎপর্য, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা। শ্রেণীবিন্যাসের যে উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা তার মধ্যে মোটামুটি 3টে থেকে 4টে বলা যেতে পারে। শ্রেণীবিন্যাসের জ্ঞান থাকলে বা শ্রেণীবিন্যাসের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা জীবদের সম্পর্কে একটা প্রাথমিক জ্ঞান লাভ করতে পারি বা ধারণা লাভ করতে পারি। ধরা যাক আমি মোটামুটি জীবন বিজ্ঞানের বিষয়টা একটু বুঝি, ট্যাক্সনমিটা একটু বুঝি, ট্যাক্সনমির অন্তর্গত শ্রেণীবিন্যাস ব্যাপারটা একটু বুঝি। আমাকে একটা বনভূমির মধ্যে নিয়ে ছেড়ে দেওয়া হলো, বলা হলো যে এখানে এই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে গাছপালাগুলো কি জাতীয়, এখানে কেমন ধরনের উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি রয়েছে সেগুলো বলা হোক। আমি কিন্তু শ্রেণীবিন্যাসের যদি আমার জ্ঞান থাকে তাহলে আমি বলে দিতে পারবো যে এখানে উদ্ভিদ প্রজাতি রয়েছে এবং প্রাণী প্রজাতি রয়েছে। উদ্ভিদ প্রজাতির মধ্যে একটা আইডিয়া করে বলতে পারবো যে এখানে একবীজপত্রী উদ্ভিদের সংখ্যা বেশি না দ্বিবীজপত্রী উদ্ভিদের সংখ্যা বেশি। তেমনি যে প্রাণী গোষ্ঠীগুলো রয়েছে, প্রাণীরা ওখানে বসবাস করে, সেগুলো কি টাইপের, এরা সন্ধিপদী না শামুক জাতীয় না কেঁচো জাতীয় না কৃমি জাতীয় না হচ্ছে এরা পাখি জাতীয় না স্তন্যপায়ী জাতীয়। এই যে জীব সম্পর্কে একটা প্রাথমিক ধারণা বা জ্ঞান লাভ, এটা ট্যাক্সোনমির অন্তর্গত শ্রেণীবিন্যাস থেকে কিন্তু আমরা এটা পেয়ে থাকি। আরেকটা বৈশিষ্ট্য উল্লেখযোগ্য তাৎপর্য, বৈশিষ্ট্য বলবো না, তাৎপর্য, যে জীবের মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক আছে কিনা আমরা শ্রেণীবিন্যাসের জ্ঞানকে কাজে লাগিয়ে সেটা জানতে পারি। আমাকে একটা মাছ দেওয়া হলো আর একটা উভচর প্রাণী দেওয়া হলো। আমি যদি এদের হৃৎপিণ্ডের গঠন আলাপ আলোচনা করে দেখবো মাছের হৃৎপিণ্ডে 2টো প্রকোষ্ঠ আছে, একটা অলিন্দ একটা নীলয়, আর উভচরের হৃৎপিণ্ডের মধ্যে 3টে প্রকোষ্ঠ রয়েছে। তার মানে এটা দেখে অনেকটা গেস করা যেতে পারে 2 প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড, এটা 3 প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড। তাহলে মাছ থেকে উভচররা অনেক উন্নত, অর্থাৎ মাছ থেকে উভচর জাতীয় প্রাণীর আবির্ভাব ঘটেছে। এই যে পারস্পরিক সম্পর্ক কিছু আছে কি না সেটাও কিন্তু শ্রেণীবিন্যাসের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা জানতে পারি। শ্রেণীবিন্যাসের আরেকটা উল্লেখযোগ্য তাৎপর্য হচ্ছে বিবর্তনের ধারা। এই যে সরলতম জীব থেকে জটিলতম জীবের আবির্ভাব ঘটেছে, আমরা জানি এককোষী জীব থেকে বহুকোষী জীব এসছে, বহুকোষী জীবের মধ্যে আবার অনেক বৈচিত্র্য রয়েছে।
বিবর্তনের ধারা শ্রেণীবিন্যাসের জ্ঞানকে কাজে লাগিয়েও আমরা জানতে পারি। আবার শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা জীবকে নির্দিষ্ট গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করতে পারি, একটা নির্দিষ্ট গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করতে পারি। শ্রেণীবিন্যাস কাকে বলে, শ্রেণীবিন্যাস কপ্রকার কি, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি, এবং শ্রেণীবিন্যাসের মধ্যে সবশেষে শ্রেণীবিন্যাসের একক, ইউনিট অফ ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাসের একক বিষয়ে একটা ধারণা নিতে হবে। শ্রেণীবিন্যাসের 7টা একক আছে। দেখো এখানে আমি এককগুলো লিখেছি: প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব এবং রাজ্য। এই 7টি হলো শ্রেণীবিন্যাসের একক: প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য। একটু মাথায় রাখবে যে উদ্ভিদ যদি হয় তাহলে পর্ব শব্দটা না ব্যবহার করে বিভাগ শব্দটা ব্যবহার করা হয়। উদ্ভিদের ক্ষেত্রে পর্ব শব্দটা না ব্যবহার করে বিভাগ ব্যবহার করা হয়। তাহলে প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব অথবা বিভাগ, আর ওদিকে রাজ্য। প্রাণী যদি হয় তাহলে পর্বকে আমরা ইংরেজিতে ফাইলাম বলে থাকি, ফাইলাম। আর বিভাগ মানে ডিভিশন। এই 7টা হচ্ছে শ্রেণীবিন্যাসের একক। এই এককগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত ধারণা নিতে হবে। শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো প্রজাতি, একেবারে ক্ষুদ্রতম একক। অনেকগুলো প্রজাতি মিলে তৈরি হয় গণ, অনেকগুলো গণ মিলে তৈরি হয় গোত্র, অনেকগুলো গোত্র মিলে তৈরি হয় বর্গ, অনেকগুলো বর্গ মিলে তৈরি হয় শ্রেণী, অনেকগুলো শ্রেণী নিয়ে তৈরি হয় পর্ব বা বিভাগ, এবং অনেকগুলো পর্ব নিয়ে তৈরি হয় রাজ্য। যেমন আমাদের প্রাণী রাজ্যে বা প্রাণী জগতে মোটামুটি 11টা পর্ব রয়েছে। 11টা পর্ব রয়েছে, যেটা শুরু হয়েছে পরিফেরা দিয়ে। পরিফেরা পর্ব দিয়ে শুরু হয়েছে। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস যখন তোমাদেরকে বোঝানো হবে তখন তোমরা এগুলো আরো ভালো করে জানতে পারবে। আর শেষ হয়েছে কর্ডাটা পর্ব দিয়ে। পরিফেরা দিয়ে শুরু হয়েছে এবং কর্ডাটা দিয়ে শেষ হয়েছে। টোটাল 11টা পর্ব। এই 11টা পর্ব নিয়ে কিন্তু কিংডম অ্যানিমালিয়া অর্থাৎ রাজ্য, প্রাণী জগৎ বা প্রাণী রাজ্য তৈরি হয়েছে। শ্রেণীবিন্যাসের 7টা একক কি কি, এই বিষয়ে একটু আইডিয়া নিতে হবে। এরপরে চলে যাব ক্যারোলাস লিনিয়াস, হচ্ছে শ্রেণীবিন্যাসে ট্যাক্সোনমির জনক। আবার বিজ্ঞানী এই ক্যারোলাস লিনিয়াস, এই ক্যারোলাস লিনিয়াস কে আবার দ্বিপদ নামকরণের জনকও বলা হয়। জীবগুলোকে শনাক্তকরণ করার পর কতগুলো নির্দিষ্ট নিয়ম নীতি মেনে তাদের নির্দিষ্ট নাম দেওয়া হয়। এটাকে নোমেনক্লেচার বা নামকরণ বলা হয়। এই নামকরণের মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে দ্বিপদ নামকরণ। দেখো এখানে 7 নম্বরে লেখা আছে দ্বিপদ নামকরণ কি। এই দ্বিপদ নামকরণের জনকও হলেন আবার ক্যারোলাস লিনিয়াস। মাইন্ড ইট, ক্যারোলাস লিনিয়াসের 2 জায়গায় আমরা উল্লেখযোগ্য ভূমিকা পাবো। ট্যাক্সোনমির জনক হিসাবে আমরা লিনিয়াসকে চিহ্নিত করে থাকবো, আবার দ্বিপদ নামকরণের জনক হিসাবেও ক্যারোলাস লিনিয়াসকে চিহ্নিত করে রাখবো। খুব পরীক্ষা আসে দ্বিপদ নামকরণের জনককে, সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। আবার ট্যাক্সোনমির জনককে ওই একই উত্তর হবে, সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বা সুইডেনের বিজ্ঞানী। এই ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের জনক। এই দ্বিপদ নামকরণ কাকে বলে একটু জানতে হবে। সংজ্ঞা, দ্বিপদ নামকরণের সংজ্ঞা। দ্বিপদ নামকরণ কাকে বলে? প্রত্যেকটা জীবের বিজ্ঞানসম্মত নামে 2টি করে পদ থাকবে। 2টি পদ থাকবে।
প্রত্যেকটা জীবের বিজ্ঞানসম্মত নামে দুটি করে পদ থাকবে। একটা হবে গণগত নাম বা জেনাস বলা হয়, আর একটা হবে প্রজাতিগত নাম। প্রজাতিগত নাম স্পিসিস বলা হয়। স্পিসিস, এটাকে জেনাস বলা হয়, এটাকে স্পিসিস বলা হয়। এই গণ এবং প্রজাতি নামক দুটো পদের মাধ্যমে জীবের যে নাম দেওয়া হবে তাকেই বলা হয় দ্বিপদ নাম। আর এই পদ্ধতিকে বলা হয় দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে সবসময় জীবের বিজ্ঞানসম্মত নামে দুটো করে পদ থাকবেই। প্রথমটাকে আমরা গণ বলবো, ইংরেজিতে বলি জেনাস। দ্বিতীয়টাকে আমরা বলি প্রজাতি বা স্পিসিস। যেমন রুই মাছের বিজ্ঞানসম্মত নাম রুই মাছ, লেবিও রোহিতা। এখানে লেবিও হচ্ছে গণগত নাম বা গণ, আর প্রজাতি হচ্ছে রোহিতা। তেমনি যদি উদ্ভিদ জগতে চলে যায় সেখানেও আমরা তাই লিখতে পাবো। যেমন দেখো ধান গাছ, ওরাইজা স্যাটাইভা, SATIVA। দুটো পদ রয়েছে এখানে। ওরাইয়া হচ্ছে গণের নাম বা গণগত নাম জেনাস, আর প্রজাতিগত নাম বা স্পিসিস হচ্ছে স্যাটাইভা। তেমনি আমরা আবার আম গাছেতেও যেতে পারি। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা হচ্ছে গণগত নাম, ইন্ডিকা হচ্ছে প্রজাতিগত নাম। আবার সিংহ, প্যান্থেরা লিও, প্যান্থেরা হচ্ছে এখানে গণগত নাম, লিও হচ্ছে প্রজাতিগত নাম। তোমরা সোনা ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম হয়তো শুনেছ রানা টাইগ্রিনা। রানাটা হচ্ছে এখানে প্রজাতিগত নাম, এবং টাইগ্রিনাটা হচ্ছে ভুল বললাম, রানাটা হচ্ছে এখানে গণগত নাম, জেনারিক নেম বা জেনাস। আর টাইগ্রিনা এটা হচ্ছে প্রজাতিগত নাম বা স্পিসিস নেম। এই গণ এবং প্রজাতি নামক দুটো পদের মাধ্যমে কোন জীবের যে নামকরণ পদ্ধতি তাকে বলা হবে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার। হু ইজ দ্য ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার? আমার একটা প্রশ্ন থাকে। ক্যারোলাস লিনিয়াস, সুইডিশ সায়েন্টিস্ট ক্যারোলাস লিনিয়াস। নেক্সট চলে যাব দ্বিপদ নামকরণের রুলস এবং রেগুলেশন। দ্বিপদ নামকরণের কতগুলো নিয়ম নীতি আছে। এই রুলস এবং রেগুলেশন কিন্তু পরীক্ষায় খুব আসে। এই চ্যাপ্টারের তোমাদের চ্যাপ্টার 2 ক্লাস 11 এর সিস্টেমেটিক্স, ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর দ্বিপদ নামকরণ খুব উল্লেখযোগ্য পয়েন্টস। এটা খুব আসে এবং প্রতি পদক্ষেপে তোমাদের এটা জানতে হবে। বিজ্ঞানসম্মত নাম লেখা নিয়ম কানুনগুলো দ্বিপদ নামকরণ থেকে এসছে। দ্বিপদ নামকরণের যে নিয়ম কানুনগুলো রয়েছে অন্তত আমি বলবো 3 থেকে 5টা পয়েন্টস অবশ্যই মাথায় রাখবে। 3 to 5 পয়েন্টস, 3 থেকে 5টা পয়েন্টস মাথায় রাখবে। দ্বিপদ নামকরণের নিয়মে বলা হলো প্রত্যেকটা জীবের বিজ্ঞানসম্মত নামে অন্তত 2টো করে পদ থাকবে। মিনিমাম 2টো করে পদ থাকতেই হবে। কোনো কোনো ক্ষেত্রে 3য় পদ থাকতে পারে। যেমন দেখো আমাদের ক্ষেত্রে মানুষের বিজ্ঞানসম্মত নামের 3টে পদ রয়েছে, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। তাহলে দ্বিপদ যুক্ত হবে, কোনো কোনো ক্ষেত্রে ত্রিপদ যুক্ত হতে পারে। দ্বিপদ যুক্ত, মিনিমাম দ্বিপদ যুক্ত হবে, তবে ত্রিপদ যুক্ত কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। যেমন প্যান্থেরা লিও পার্সিকা, প্যান্থেরা গণগত নাম, লিও প্রজাতিগত নাম, আর পার্সিকা উপপ্রজাতির নাম। এই যে সিংহের ত্রিপদ নামও কিন্তু পাওয়া যায়, প্যান্থেরা লিও পার্সিকা।
পায়রার আবার ত্রিপদ নামও পাওয়া যায়, কলম্বা লিভিয়া ডোমেস্টিকা, কলম্বা লিভিয়া ডোমেস্টিকা। আমাদের ক্ষেত্রে হোমোসাপিয়েন্স সাপিয়েন্স, হোমোসাপিয়েন্স সাপিয়েন্স, দেখো তিনটে করে পদ রয়েছে, ত্রিপদ, ত্রিপদ ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার এদেরকে আমরা বলছি। আরেকটা দ্বিপদ নামকরণের উল্লেখযোগ্য নীতি হবে, দ্বিপদ নাম ল্যাটিন ভাষাতে বা ল্যাটিন রূপান্তরিত ভাষাতে লিখতে হবে, ল্যাটিন, ল্যাটিন ভাষা অথবা ল্যাটিন রূপান্তরিত ভাষাতে লিখতে হবে। মাইন্ড ইট, হয় ল্যাটিন ভাষাতে লিখতে হবে, হয় ল্যাটিন রূপান্তরিত ভাষাতে লিখতে হবে। 3 নম্বর, দ্বিপদ নামের ক্ষেত্রে গণ যেটা, এই গণের নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে, ক্যাপিটাল লেটারে হবে। আর যে প্রজাতির নাম, প্রজাতির নামের প্রথম অক্ষরটা স্মল হবে, স্মল লেটারে হবে। দেখো এই যে লেবিও রোহিতা, LABEO, আন্ডার, এটা এলটা বড় হরফের হবে, রোহিতা প্রজাতিগত নাম রোহিতা, এখানে আরটা ছোট হরফের হবে। তাহলে গণের নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে হবে, প্রজাতির নামের প্রথম অক্ষরটা স্মল লেটারে হবে, সেই সঙ্গে বাকি লেটারগুলো স্মল লেটারে হবে। এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য নীতি। 4 নম্বর, যখন আমরা কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম লিখব, আমরা ইটালিক্সে লিখবো, অর্থাৎ বাঁকা হরফে লিখব, ইটালিক্সে বা বাঁকা হরফে, ইটালিক্সে লিখবো বা বাঁকা হরফে আমরা লিখবো, বাঁকা হরফে ইটালিক্সে বা বাঁকা হরফে আমরা লিখব। যদি বাঁকা হরফে আমরা না লিখি তাহলে হাতে লেখা হবে, লিখে আলাদা আলাদাভাবে তার আন্ডারলাইন করতে হবে। যেমন দেখো লেবিও রোহিতা, আমি হাতে লিখলাম লেবিও, রোহিতা হাতে লিখলাম, লেখার পর আন্ডারলাইন করব, আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করব, ইটালিক্সে লিখতে হবে বা বাঁকা হরফে লিখতে হবে। আরেকটা পয়েন্ট হতে পারে যে কোন জীবের বিজ্ঞানসম্মত নাম যদি কোন বিজ্ঞানী দিয়ে থাকেন, তাহলে সেই নামটির শেষে ওই বিজ্ঞানীর নামের সংক্ষিপ্ত রূপটা আমরা লিখতে পারি। যেমন যেমন সিংহের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা, প্যান্থেরা। লিও, LEO, প্যান্থেরা লিও। এবার এই প্যান্থেরা লিও নামটা বিজ্ঞানী লিনিয়াস দিয়েছিলেন। লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ এল হতে পারে অথবা LINN, লিন, প্যান্থেরা লিও লিন, তার মানে হচ্ছে লিনিয়াস এই জীবটির নামকরণ করেছেন। কোনো বিজ্ঞানী যদি কোনো জীবের নামকরণ করে থাকেন, সেই বিজ্ঞানীর নামের সংক্ষিপ্ত রূপটা আমরা গণ এবং প্রজাতি লেখা হলে তার ডান দিকে লিখতে পারি। এই নিয়মটা চালু আছে। আরেকটা উল্লেখযোগ্য পয়েন্টস আছে যে আরেকটা উল্লেখযোগ্য পয়েন্টস আছে, ল অফ প্রায়োরিটি, প্রথম অধিকার আইন। প্রথম অধিকার আইন, এই আইনে বলা হচ্ছে বা এই নিয়মে বলা হচ্ছে যে কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম যদি একাধিক বিজ্ঞানী দেন,
তাহলে প্রথম বিজ্ঞানীর দেওয়া নামটি গ্রহণযোগ্য হবে। দেখো, দ্বিপদ নামকরণের নিয়ম কানুনগুলো অ্যাকচুয়ালি কিন্তু চালু হয় 1753 সালে। স্পিসিস প্লান্টারাম বলে একটা বই লিখেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এই 1753 সালের আগে কোনো বিজ্ঞানীদের দেওয়া নাম গ্রহণযোগ্য হবে না। স্পিসিস প্লান্টারাম বইতে কিন্তু ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করেছিলেন। এছাড়া সিস্টেমা ন্যাচুরি বলে আরেকটা বই আছে ক্যারোলাস লিনিয়াসের লেখা, তার 10th এডিশন বা 10ম সংস্করণ 1758 সালে প্রকাশিত হয়। এই 1758 সালের যে সিস্টেমা ন্যাচুরির 10th এডিশন, সেখানে কিন্তু দ্বিপদ নামকরণের নিয়ম কানুনের অনেক পরিবর্তন করা হলো এবং বলা হলো যে কোন একটা জীবের বিজ্ঞানসম্মত নাম যদি একাধিক বিজ্ঞানী দিয়ে থাকেন, তাহলে প্রথম যে বিজ্ঞানী ওই জীবের বিজ্ঞানসম্মত নামটি দিয়েছিলেন সেটাই গ্রহণ করা হবে, বাকিগুলো বাতিলযোগ্য বলে মনে করা হবে, বাতিলযোগ্য বলে মনে করা হবে বা গণ্য করা হবে। এটাকে বলা হলো প্রথম অধিকার আইন, ল অফ প্রায়োরিটি বা পূর্বিতার আইন। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। ল অফ প্রায়োরিটি বা প্রথম অধিকার আইন, এই 5 নম্বর পয়েন্টটা আমি যেটা লিখেছি। সবশেষে যেটা আলোচনা করব, লিনিয়ান হায়ারার্কি। হায়ারার্কি হচ্ছে শ্রেণীবিন্যাসের এককগুলোকে পরপর সাজালে একটা কাঠামো পাওয়া যায়, সেই কাঠামোটাকে বলা হয় হায়ারার্কি। এখানে দেখো, প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য। উদ্ভিদের ক্ষেত্রে বিভাগ কতটা আমি এখানে লিখেছি। শ্রেণীবিন্যাসের এককগুলোকে পরপর সাজালে একটা কাঠামো পাওয়া যায়, একটা স্ট্রাকচার পাওয়া যায়। এবং স্ট্রাকচারটাকে আমরা হায়ারার্কি বলা হয়, বলে থাকি। লিনিয়াসের প্রবর্তিত যে শ্রেণীবিন্যাসের এককের সজ্জাক্রম এবং লিনিয়াসের যে হায়ারার্কি, সেই হায়ারার্কিতে মোট 7টা ধাপ ছিল: প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব এবং রাজ্য। এই যে 7টা একক, তাদের যে পর্যায়ক্রমে সাজালে একটা কাঠামো তৈরি হয়েছে, এটাকেই বলা হয় লিনিয়ান হায়ারার্কি বা লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কি। এটাও কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, এটা একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। তা আজকে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স চ্যাপ্টারের যে অংশগুলো তোমাদের জানতে হয়, আমি সবগুলো আলোচনা করে দিয়েছি। প্রতিটি অংশ তোমরা বাড়িতে খুব ভালো করে পড়বে, আশা করি কোনো অসুবিধা হবে না। যে অংশগুলো উল্লেখযোগ্য, যে অংশগুলো তোমাদের পরীক্ষায় আসে, সেগুলো আমি সব বোর্ডে লিখে এবং ধরে ধরে আলোচনা করে দিলাম। আশা করি কোনো প্রবলেম হবে না। সবাই খুব ভালো থেকো, ভালো করে বাড়িতে পড়াশুনো করো। সময় তো খুব সংক্ষিপ্ত, তোমাদের আমরা খুব একটা হাতের কাছে পাচ্ছি না, ফলে এই পন্থা অবলম্বন করে তোমাদের পড়াতে হচ্ছে। আজ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।